আমায় নিয়ে একটা গল্প লিখবেন? না। কেন? সবকিছুর কি কারণ থাকতে হয়? হ্যাঁ, থাকতে হয়। কারণ না বললে কিন্তু কিন্তু কি? সবাইকে বলে দেবো আমাদের রিলেশন ছিল, কিন্তু এখন সেলিব্রিটি হয়ে অন্য 5-7টা মেয়ের সাথে ডেটিং মারছেন আপনি, এবং আমাকে আর টাইম দেন না। তারপর সব ভাব একদম ফুস করে বেরিয়ে যাবে তো। কিন্তু আমি তো তেমনটা করি নাই। সেটা তো শুধু আপনি আর আমি জানি, সবাই তো আর জানে না। আপনি বললে না সবাই বিশ্বাস করবে? প্রমাণ দিলে কেন বিশ্বাস করবে না? কিসের প্রমাণ? আপনার নামে একটা আইডি খুলে সেটা থেকে আমার আইডিতে ইচ্ছে মতো মেসেজ দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবো, তখন বুঝবেন কত ধানে কত চাল। কি ডেঞ্জারাস ক্রিমিনাল মেয়ে রে বাবা। এখনো তো কিছুই শুরু করিনি। আর হ্যাঁ, আপনার পিক দেন এক্ষুনি, পিক দিয়ে কি করবেন? না হলে কিন্তু কালকেই স্ক্রিনশট বের করব। আপনি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করছেন কেন? 100 বার করব। এত ভাব কেন আপনার? উফ, এখন আপনাকে ব্লক দিব। বাই। সেই ভুলটা করবেন না ভুলেও, তাহলে তো সবাইকে বলবো আপনি আমায় ঠকিয়েছেন, আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছিলেন, আমি রাজি না হয় ব্রেকআপ করে আমাকে ব্লক করে দিয়েছেন। নাইস পাকা টমেটো। আমি টমেটো না। আপনাকে কি বলছে? তাহলে কাকে বলছেন? ওই লাল ইমোগুলারে বলছি। এখন বলেন লিখবেন কিনা। ওকে, বলেন আপনার গল্প। অনেক কথা, এত কথা লিখতে পারবো না। তাহলে আমি কেমনে জানবো আপনার গল্প? আপনার নাম্বারটা দেন। নো ওয়ে। কি? ওকে দিচ্ছি, 0151291। কি জঙ্গলি নাম্বার দিলেন? ছি, তুমি জানো এটা আমাদের গর্ব, একমাত্র বাংলাদেশি। দেশপ্রেমিক হয়ে আসছে রে। তার চেয়ে বড় কথা, এটা A+ পয় গিফট পাইছি, টেলিটক আগামী। এর এর এ প্লাস পাইছে, তাই সবাইরে শোনায়। অ্যাবাউটে তো বড় বড় করে লিখছে, এখন আবার মেসেজেও বলছে। মনে হয় আর কেউ কোনোদিন এ প্লাস পায় নাই। আপনি এভাবে আমাকে বলতে পারলেন, খুব কষ্ট পেলাম। ঢং কত? ঢং বাদ দিয়ে গ্রামীণ নাম্বার দেন। আমার ফোনে 117 মিনিট আছে, রাত 12টার পর মেয়াদ শেষ। 0171485 এটা। কল দিচ্ছি, যদি রং নাম্বার দিয়ে থাকেন তবে আপনার 12টা বাজাবো। আপনি শুধু ডেঞ্জারাসই নন, সন্দেহবাদীও। আমি যা খুশি তাই। আপনাকে কি বলতে বলছি? খাচ্চর। কি বললেন? না মানে বললাম আপনি খুব ভালো মেয়ে। আমি ভালো না খারাপ আপনাকে কে বলছে? ওকে, ভালো থাকেন। আমি আপনাকে রাত 10টার পর কল দিব। কল রিসিভ না করলে কিন্তু না না করব। বাই। বাই। উফ, বাঁচলাম। শালার এটা কোন মেয়ে রে বাবা? এর সাথে যে প্রেম করবে তার তো মনে হয় 12টা বাজিয়ে ছাড়বে এই মেয়ে। তবে এরকম মেয়েরা একটু আবেগী হয়, যেমন রাগ তেমন একটু কিছু না হতেই কেঁদে ফেলে। যাই হোক, দেখা যাক 10টার পর কল দিয়ে কোন কাহিনী করে, আর তার জীবনের কি গল্প। রাত 10টা 12, অ্যাসাইনমেন্ট রেডি করতেছি, সোমবার জমা দিতে হবে। মেজাজটা একটু গরমই বলা চলে। জীবনের 12টা বছর বাংলা মিডিয়ামে পড়ে হঠাৎ ইংলিশ মিডিয়ামের সাথে কোনোভাবে পেরে উঠতে পারছি না। তার উপর পুরো অ্যাসাইনমেন্ট ইংলিশে লিখতে হবে। মনে মনে অর্থনীতি ডিপার্টমেন্টের গোষ্ঠী উদ্ধার করছে আর লেখার চেষ্টা করছে। হঠাৎ টেবিলকে কাঁপিয়ে ঘর ঘর শব্দে ফোনটা ভাইব্রেট করে উঠল। আননোন নাম্বারের কল। মুখটা অন্ধকার করে কলটা রিসিভ করলাম। একটা মেয়ে কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন? জি। কি আমি বলুন তো? ডেঞ্জারাস মেয়ে। কি বললেন? না মানে সেই ভদ্র মেয়েটা।
যাকে আমি বিকেলে নাম্বারটা দিয়েছিলাম। কেমনে বুঝলেন? আমার ফোনে আননোন নাম্বার থেকে তেমন একটা কল আসে না। পার্ট নিচ্ছেন নাকি? পার্ট নিব কেন? এই যে বলছেন আননোন নাম্বার থেকে কল আসে না, এটা বলে বোঝাতে চাচ্ছেন আপনি খুব ভদ্র মানুষ, কারোর সাথে ফোনে কথা বলেন না। আমি তো তেমন কাউকে আমার নাম্বার দেই না, আর এটাই সত্য। মিচকা শয়তান। আমি আবার কি করলাম? এসব বলে লাভ নাই। আপনাদের মতো কম কথা বলে সোজা সাজার চেষ্টা করা ছেলেদের আমি হাড়ে হাড়ে চিনি। এরা মেয়েদের ইমপ্রেস করার জন্য এরকম নিরীহ সাজে, কিন্তু আমি ইমপ্রেস হচ্ছি না। মার ডালা। এসব ইনোসেন্ট সাজার চেষ্টা করা ছেলেরা সুযোগ পেলে যা তা করে ফেলে। এই টাইপের ছেলেরা লোকাল বাসে মেয়েদের গায়ে হাত দেয়, এদের বিশ্বাস করা যায় না। আপনি এত বেশি বুঝেন কেন? আমি বেশি বুঝবো না কম বুঝবো সেটা আমার ব্যাপার। আপনাকে নাক গলাতে বলছি নাকি? আসছে একেবারে আজাইরা লেখক। খুন, আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন। আর আমার লেখা আপনার কি সমস্যা করছে? হ্যাঁ, ওরে বাবা, আপনার সাহস কি বেশি হয়ে গেল নাকি? আপনি আমাকে নিয়ে যা ইচ্ছা বলুন, কিন্তু আমার লেখাকে নিয়ে কিছু বলবেন না। আর আমি কি আপনাকে পড়তে বলছি নাকি? ভালো না লাগলে পড়বেন না। এই, এত ভাব দেখান কেন আপনি? আমি 100 বার বলবো, পারলে ঠেকান। উফ, আপনার সাথে আর কথাই বলবো না, যত সব আজাইরা। বাই। ওই ওই, ফোন কাটবেন না বলে দিচ্ছি। ফোন কাটলে কি করবেন? যশোরে গিয়ে আপনাকে পিটিয়ে আসবো। ওকে, তাই করুন। আমি দেখতে চাই আপনি কত বড় মাস্তান। আপনি তো আচ্ছা ঝগড়ুটে দেখছি, এর জন্যই আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছ্যাঁকা দিছে। আমি ঝগড়ুটে? তা নয় তো কি, সেই প্রথম থেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে যাচ্ছেন। আমি শুরু করছি না আপনি? আপনিই শুরু করছেন, আপনি একটা ঝগড়ুটে। ডালা। ওকে, আমি যখন শুরু করছি তখন আমি সরি বলছি। হ্যাপি? আমি কি আপনাকে সরি বলতে বলছি নাকি? আজব তো। ওই আজবের কি দেখলেন? আজবের কি দেখলেন? একদম মেরে হাড়গোড় ভেঙে দিব। সরি বলে নিজেকে মহান আর উদার সাজানোর চেষ্টা করছেন না? কি মেয়ে রে বাপ, আগে পিছে যেদিকে যাব সেদিকেই দোষ। আপনাকে আগে পিছে যেতে বলিনি, যেটার জন্য কল দিছি সেটা শুনুন। ওকে, বলে আমায় উদ্ধার করুন। কি বললেন? বলুন, কি বলবেন? শুনুন, আপনাকে আমার জীবনের গল্পটা বলবো, আপনি সাজিয়ে সুন্দর করে লিখবেন। না হলে আপনার ভার্সিটিতে গিয়ে ডিপার্টমেন্ট থেকে খুঁজে বের করে পিটিয়ে হাত পা ভেঙে দিব। ওকে, চেষ্টা করব। চেষ্টা না, মনোযোগ দিয়ে সুন্দর করে লিখবেন। আপনি তো একটু আগে বললেন আমি লিখতে পারি না, তাহলে এখন সুন্দর করে লিখতে বলছেন? ওই ওই, ঝগড়ার কথা টানা কি আপনার স্বভাব নাকি? আপনি তো যত অপবাদ প্রথম দিনে দিলেন, এটা আর বাকি রাখবেন কেন? বলে নিন। 100 বার দিব। আর শুনুন, একদম ছোটবেলা থেকে বলি নাকি? বলুন। জানেন হাসান ভাইয়া, আমরা 2 বোন আর আমি ছোট। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি ছেলে হব, কিন্তু আমি মেয়ে হয়ে জন্মেছি। তবে আব্বু আমাকে ছেলের মতো করেই মানুষ করেছে, এক কথায় যেটাকে বলে টম বয়। কিন্তু আমার আম্মু এটা মোটেও পছন্দ করতেন না। ক্লাস 4-এ গাছে চড়তাম, সাঁতার কাটতাম, আর ক্লাস 5-এর থেকে সাইকেল চালাতাম। সাইকেল চালিয়ে মূলত তখন স্কুলে যাইতাম। আর ক্লাস 9 থেকে বাইক চালাতাম, আর ইন্টার প্রথম বর্ষ থেকে সিগারেট খাইতাম। সিগারেট খাইতেন আপনি? এত অবাক হওয়ার কি আছে? মেয়ে বলে কি সিগারেট খেতে পারবে না? না না, পারবেন পারবেন, আপনি তো টম বয়। চুপ! কথার মধ্যে আরেকবার আঙুল চালালে একদম হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দেব। ওকে, আর বলবো না। আমি ব্যান্ডে গান করতাম, সবকিছু ছিল ছেলে মানুষের মতো। এমনকি আমি ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষের প্রতি বেশি ক্রাশ খাইতাম। কিন্তু একটা ঝড় এসে আমায় বদলে দিল।
বদলে দিল আমার জীবন ধারাকে। কি সেই ঝড়? ভালোবাসা। কোনো মেয়েকে ভালোবেসে কি নিজেকে বদলে ফেলেছেন? চুপ, আমি কি ছেলে নাকি যে মেয়েকে ভালোবাসবো? আপনি তো বললেন আপনি মেয়েদের উপর ক্রাশ খান, তাই ভাবলাম। যাই করি না কেন, ওভারঅল আমি একটা মেয়েই তো। বাহ, এত তাড়াতাড়ি বুঝতে পারলেন? এটা এত তাড়াতাড়ি ছিল না। এই একটা জিনিস বুঝতে আমার সময় লেগেছে 12টা বছর। তাই? তাহলে তো প্রথম থেকে শুনতে হয়, বলুন একদম শুরু থেকে। যখন ক্লাস 2তে পড়তাম তখন আমার একটা দোস্ত ছিল। ওর নাম ছিল সাগর। আমাদের পাশের বাসায় ভাড়া থাকতো। ওই ছিল আমার জীবনের প্রথম ক্রাশ। মার ডালা, আমি তো 2তে পড়ার সময় প্যান্টের চেন ঠিক করে লাগাতে পারতাম না, আর আপনি কি না ক্রাশ? আসলে আমি একটু বেশিই পাকনা ছিলাম। সেই সময় সবাই যখন জিজ্ঞেস করতো, মামুনি বড় হয়ে কি হবা, আমি কি বলতাম জানেন? কি? সাগরকে বিয়ে করব। সবাই তখন হা হা করে হাসতো। আমার খুব রাগ লাগতো এটা নিয়ে। মাঝে সাগরের আম্মুকেও বলতাম, আন্টি আমি কিন্তু সাগরকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। আন্টিও সবার মতো হাসতো। তারপর? কিন্তু ক্লাস 3তে উঠতেই সাগররা খাগড়াছড়ি চলে গেল। ওর বাবার বদলি হয়েছিল। সেদিন খুব কষ্ট হয়েছিল, কারণ সাগর ছিল আমার অন্যতম খেলার সাথী। তারপর? এরপর থেকে দীর্ঘদিন আমি ব্যস্ত ছিলাম আমার ছেলে মানসিকতা নিয়ে। আমি ছিলাম আমার পাড়ার মধ্যে অন্যতম হাইলাইট মেয়ে। সুন্দর যে কম ছিলাম তাও না। অল টাইম ছেলেদের ড্রেস পরে ঘুরতাম বলে অনেকে উল্টাপাল্টা কথা বলতো, কিন্তু আমি তার কেয়ার করতাম না। ক্লাস 8-এ উঠতে উঠতে এলাকার বেশিরভাগ ছেলেই আমায় প্রপোজ করা শেষ করে ফেলেছিল। এরই মধ্যে 5টা ছেলেকে রাস্তায় থাপ্পড় মেরেছিলাম। বলেন কি? কি করছিল সেসব ছেলে? 3টা ছেলের বাজে কমেন্ট করার জন্য আর 2টা ছেলের প্রপোজ করার জন্য। আপনি তো ভয়ানক মেয়ে। যদিও ছেলেরা আপনার কিছু করে ফেলতো। এত বড় সাহস আমার পাড়া এবং এর আশেপাশের কারো নাই, কারণ আমার বাবা মোটামুটি প্রভাবশালী ছিলেন আমাদের এলাকায়। ও আচ্ছা। আপনাকে ক্লাস 7-এর একটা মজার ঘটনা বলি। ওই ছেলেরে তো আমি আমাদের বাসার সামনে সেই মাইর দিছিলাম। পরে ছেলের মা আব্বুর কাছে বিচার দিয়ে আসছিল। কেন কেন? কি হয়েছিল? একদিন সকালে স্কুল বন্ধ ছিল। আম্মু আমাকে পাশের দোকান থেকে মসুর ডাল আনতে দিছিল। তারপর? আমার যেতে ইচ্ছে করছিল না, তাই বাসা থেকে বের হয়ে কাউকে খুঁজছিলাম। হঠাৎ কাউসারের দেখা পেলাম। আমাদের বাসা থেকে একটু দূরেই ওদের বাসা। আমাদের সাথে পড়তো, একটু বোকা টাইপের। তাই আমি ওকে বললাম দোকান থেকে ডাল নিয়ে আসতে। ও টাকা না নিয়ে গেল ডাল আনতে। তারপর? যখন ডাল আনলো আমি টাকা দিচ্ছিলাম, কিন্তু ও নিচ্ছিল না। আমি কারণ জিজ্ঞেস করলাম, আর ও অমনি বলল ও নাকি আমাকে ভালোবাসে। মেজাজটা এমন খারাপ হয়ে গেছিল যে ধরে সেই মাইর দিছিলাম। বখাটে মেয়ে। তারপর কি হয়েছিল? কাউসার কাঁদতে কাঁদতে বাসায় গেছিল। বিকালে ওর নাকি জ্বর আসছিল। পরে ওর আম্মু আব্বুর কাছে বিচার নিয়ে আসছিল। আপনার আব্বু কি বলল? আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আব্বু কথা বলছে ওনাদের সাথে, না হলে আবার মাইর খাইতো আমার হাতে। পরে শুনি কাউসারের মা নাকি বলছে, আপনার মেয়ে এমন গুন্ডা কেন, আমার ছেলেকে মেরে কি করছে দেখেন। আর একটা মজার ঘটনা ঘটতো ক্লাস 8-এর মাঝামাঝি সময়। কি রকম? মেয়েকে জুন মাসের কথা। আমি আর আপু যখন বিকেলে ছাদে বসতাম তখন একটা ছেলে ঢিল দিত। কি সাংঘাতিক! মাঝে মাঝে ঢিলের সাথে চিঠিও থাকতো। চিঠিতে কি লেখা থাকতো? কি করছো, কিন্তু কোনো নাম লেখা থাকতো না। তারপর একদিন দেখি ছেলেটা ঢিল দিয়ে ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে। তারপর? আমি ঢিলটা কুড়িয়ে নিয়ে একদম ছেলের মাথায় সোজা ফেলে দিছি, কিন্তু ঢিলটা গিয়ে ছেলেটার কাঁধে লাগছে, আর ছেলেটা ওমাগো বলে দৌড়াচ্ছিল। এরপর আর কোনোদিন ওই ছেলেরা আমাদের বাড়ির আশেপাশেও দেখি নাই। এমনকি যদি বাইরে কোথাও দেখা হতো ছেলেটা মুখ লুকিয়ে পালাতো। আপনি তো আসলে আমার কল্পনার বাইরে কোনো ক্যারেক্টার। খুব মজাই লাগছে আপনার গল্প।
আমি কি আপনাকে মজা নিতে বলছি? এক ঘুষি দিয়ে সব দাঁত ফেলে দিব আর একবার হাসলে। ওকে, আর হাসবো না। তারপর কি হলো বলেন। পাড়ার প্রায় সব ছেলেই আমায় প্রপোজ করছিল, শুধু একটা ছেলে ছাড়া। ছেলেটা বেশ স্মার্ট আর খুব ভালো ছাত্র ছিল। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন ছেলেটা দশম শ্রেণীতে পড়তো। ছেলেটা খুব ভদ্র ছিল, কারোর সাথেই মিশতো না, খুব কম কথা বলতো আর ভাব নিয়ে থাকতো। আমার মতো। ফালতু কথাকার, চান্স পাইলেই নিজেকে নিয়ে লাফালাফি করে। কি বললেন? ওই চুপ তো। আমার আবার এটা নিয়ে খুব ইগোতে লাগতো, কেন এই ছেলের এত ভাব। তাই আমি আর আমার ভাগ্নি মিলে ছেলেটাকে প্রতিদিন টিস করা শুরু করি। কি সিরিয়াস মেয়ে রে বাপ। আমার ভাগ্নি তো বলতো, আন্টি দেখো তোমার জানু যাচ্ছে। আর আমি একটা ফ্লাইং কিস দিয়ে বলতাম, আজকের ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, হেব্বি লাগছে, ইত্যাদি। তারপর কি হলো? প্রথম প্রথম ছেলেটা পাত্তা দিত না। তারপর? এর কিছুদিন পর দেখি ছেলেটা মুচকি মুচকি হাসে আমায় দেখে। তারপর? ছেলেটার এসএসসি পরীক্ষার পর আমায় প্রপোজ করে। তারপর আপনি রাজি হয়ে গেলেন আর আপনার প্রেম শুরু হলো। দেন অনেক রোমান্টিক স্মৃতি, দেন ব্রেকআপ। চুপ, এত বেশি বোঝেন কেন? নিজে ছ্যাঁকা খেয়েছেন তো, তাই সবাইকে একই ভাবেন। আমি ছেলেটাকে রিজেক্ট করে দিলাম, কি খারাপ। কারণ আমার তো ছেলেদের ভালোই লাগতো না। আমি তো মেয়েদের উপর ক্রাশ খাইতাম। কয় কি রে মেয়ে? আমার মেন্টালিটি ছিল পুরো ছেলেদের মতো, যদিও বা মেয়েদের মতো বডি স্ট্রাকচার ছিল। যাই হোক, অনেক চড়াই উতরাই পার করে এসএসসি পাশ করলাম। তারপর খুলনায় একটা কলেজে ভর্তি হলাম। পরিবারের চাপে আমার ছেলে মানসিকতার উপর কন্ট্রোল আসতে শুরু করলো। টি শার্ট ছেড়ে বোরকা পরতে হলো। বোরকা দিয়ে নিজের বাহিরের আবরণটা ভদ্র মেয়ের মতো বানাতে পারলেও মনটা যেমন তেমনই রয়ে গেল। কুকুরের লেজ হাজার ঘি মাখলে সোজা হয় না। কি এত বড় সাহস! আপনাকে আমি একদম গুলি করে মেরে ফেলবো। উচিত কথা বললে দোষ। ওই ওই, আপনাকে কি উচিত কথা বলতে বলছি? একদম পানিতে চোবাবো। সাঁতার পারি। আপনার সাঁতারের আমি নিকুচি করি। আচ্ছা সরি, তারপর কি হলো বলুন। গান গাবার শখ ছোট থেকেই ছিল, আর সেই সুযোগটা পেয়ে গেলাম কোচিং এর ফাংশনের কারণে। আর যুক্ত হয়ে গেলাম একটা ব্যান্ডের সাথে। পুরো ব্যান্ড দলে আমিই একমাত্র মেয়ে ছিলাম। তারপর? ব্যান্ডের সবাই সিগারেট খাইতো প্র্যাকটিসের সময়, আর আমি তাদের দেখা দেখি সিগারেট টানতে শুরু করি। একটা সময় ফুল সিগারেটে আসক্ত হয়ে গেলাম। দিনে 8 থেকে 10টা সিগারেট লাগতো। মা ডালা। আমার জীবনের মোড়টা এভাবে বদলে যাবে তা কখনো ভাবিনি, কিন্তু এমন কিছুই ঘটলো আমার সাথে। ঝড়ের মতো রিফাত আমার জীবনে আসলো আর সব কিছু লন্ডভন্ড করে দিল আমার জীবন। কি রকম? রিফাতের সাথে আমার প্রথম দেখা খুলনা থেকে যশোর যেতে বাসে। তারপর প্রেম শুরু? আরে ধুর না। তাহলে? আমার জীবনের মোড়টা এভাবে বদলে যাবে তা কখনো ভাবিনি, কিন্তু এমন কিছুই ঘটলো আমার সাথে। ঝড়ের মতো রিফাত আমার জীবনে আসলো আর সব কিছু লন্ডভন্ড করে দিল আমার জীবন। কি রকম? রিফাতের সাথে আমার প্রথম দেখা খুলনা থেকে যশোর যেতে বাসে। তারপর প্রেম শুরু? আরে ধুর না। তাহলে? প্রথম দিন তো বিজয় আমার আব্বুকে ভাই বলছিল। মানে? বিজয় আব্বুকে বলছিল, ভাই একটু সরেন তো, ওটা আমার সিট। আমার আব্বুকে দেখলে মনেই হয় না ওনার ছোট মেয়েও কলেজে পড়ে। একদমই বয়স বোঝা যায় না। তারপর কি হলো? ওকে প্রথম থেকেই বলছি আমার আন্টির বাসা যশোরে। কলেজে দ্বিতীয় বর্ষে ওঠার পর একদিন আব্বু আর আমি যশোর যাচ্ছিলাম আন্টির বাসায়। তারপর? বাসে আমাদের সিটের পাশের সিটেই বসছিল একটা ছেলে, দেখতে বেশ স্মার্ট, কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল। তারপর? তো ছেলেটার হেয়ার কাটটা আমার ভালো লাগছিল, তাই সেটা মনোযোগ দিয়ে দেখছিলাম। কিন্তু হঠাৎ ছেলেটা আমার দিকে তাকাতেই ধরা খেয়ে গেলাম।
তারপর? জীবনে প্রথমবারের মতো বিব্রতিকর পরিস্থিতির শিকার হলাম আমি। কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল, যদিও বা আমার লজ্জা বলতে কিছুই নেই, কারণ লজ্জা থাকে মেয়েদের। তার মানে আপনি কি মেয়ে না? না, আমি ছেলে। কি? না মেয়ে, আসলে আমি কনফিউজড। আমি কি, আমার দেহের গঠন মেয়েদের মতো, কিন্তু মন মানসিকতা একদম ছেলেদের মতো। ওএমজি, এটা আবার কিরকম ব্যাপার? আমি জানি না। যাই হোক, তারপর কি হলো বলুন। সেই থেকেই আমার জীবনে একের পর এক কো অ্যাক্সিডেন্ট ঘটা শুরু হলো। কি রকম? যশোরে আমরা যেই পাড়াতে গেছিলাম, ছেলেটাও সেই পাড়াতেই গেছিল। আমরা 3 দিন ছিলাম সেইখানে, এবং 3 দিনই ছেলেটার সাথে আমার দেখা হয়েছে। এটা হতেই পারে। আরে শুনুন না, 3 দিন পর আমরা সেই গাড়িতে করে বাসায় ফিরছিলাম। সেই গাড়িতে আবার ছেলেটার সাথে দেখা হয়ে গেল। কেন জানি এই ছোট ছোট ব্যাপারগুলো আমায় খুবই ভাবাতে লাগলো, আর আমি অবাক হতে শুরু করলাম। আর এটা থেকে আপনি ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়লেন? আরে না, খুলনাতে আমাদের বাসা ছিল পদ্মা আবাসিকে, আর সেই পাড়াতেই ছিল ছেলেটার বাসা। অথচ সেই বাস জার্নির আগে কোনো দিন আমি ছেলেটাকে দেখি নাই। তারপর? তো বাসায় আসার পর থেকে প্রতিদিন কমপক্ষে একবার হলেও ছেলেটার সাথে আমার দেখা হতে লাগলো। কলেজে যেতে আসতে একদিন আমি বাণিজ্য মেলায় যাব বলে কলেজ কোচিং কোথাও যাইনি। তারপর? আমি ভেবেছিলাম আজ হয়তো দেখা হবে না, কিন্তু আজব ব্যাপার, আমি মেলায় ঢোকার সময় ছেলেটার সাথে দেখা হয়ে গেল। ছেলেটা মেলা থেকে বের হচ্ছিল। আমি সেই দিন এতটাই শক খেয়েছিলাম যা বলে বোঝানো যাবে না। আর এভাবে ছেলেটার সম্পর্কে জানার আগ্রহটা বেড়ে যায় আমার। এভাবে আরো কিছুদিন যাবার পর একদিন রাতে দেখি ছেলেটা আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে ফেসবুকে, আর সেদিন ওর নামটা জানা হলো। ছেলেটার নাম বিজয়। বুঝছি। তারপর প্রেম হয়ে গেল, তাই না? ধুর, আপনি কথার মধ্যে এভাবে হ্যান্ডেল মারবেন না। এমন করলে কিন্তু আপনার হাত পা ভেঙে পাউডার বানিয়ে দেব। তারপর কি হলো বলুন। তারপর আবার কি, কথা হতে শুরু হলো আমাদের। আমি তো ওর প্রতি অনেক আগে থেকেই কৌতূহলী ছিলাম, তাই খুব বেশি দিন সময় লাগেনি ওর আমাকে কনভিন্স করতে। আমাদের রিলেশনটা শুরু হয়ে গেল। তারপর? প্রথম প্রথম নিজের কাছেই কেমন যেন লাগতেছিল। মনে হচ্ছিল আমি কি মেয়ে হয়ে গেলাম নাকি, আর একটা ছেলের সাথে রিলেশন করছি আমি। ব্যাপারটা নিজের কাছেই অদ্ভুত লাগতে শুরু করলো। তারপর? বিজয় ধীরে ধীরে কিভাবে যেন আমার সবকিছু বদলে দিতে লাগলো। তারপর? প্রথমে ও আমার সিগারেট খাওয়াটা বন্ধ করে দিল। বাহ, ভালোই করেছে বিজয় ভাইয়া। ভালো না ছাই, আমাদের রিলেশনের কয়েক মাস পর আমি জানতে পারলাম বিজয় ছাত্র রাজনীতির সাথে জড়িত। তাও আবার ছোট মোটো কেউ না, বলা যায় পাড়ার ক্যাডার। অনেক মারামারি নাকি করেছে ও, সবসময় নাকি সাথে অস্ত্র নিয়ে ঘুরে। তারপর? প্রথম দিকে আমি এটা বিশ্বাস করতাম না, তাই একদিন সাহস করে ওকে জিজ্ঞেস করলাম। তো কি বললো বিজয় ভাইয়া? বিজয়ের সততা দেখে আমি অবাক হলাম। আমার কাছে কিছু না লুকিয়ে সবকিছু শেয়ার করলো। ও হয়তো চাইলে আমার কাছে ব্যাপারটা লুকাতে পারত, কিন্তু ও তা করলো না। তারপর? ও আমাকে এটাও বলল, দেখো, আমি যদি আজকে তোমাকে সত্য কথাগুলো না বলি, তবে তুমি অন্য কারো কাছে কথাগুলো কখনো জানলে আমাকে আর হয়তো বিশ্বাস করতে পারতা না। তো আপনি কিছুই বললেন না? কি আর বলবো, আর বললেও বা কতটুকু মানতো ও? মানে কি? মানে কিছুই না, ও ওর মতো, আমি আমার মতো। তার মানে ব্রেকআপ? ব্রেকআপ কেন হবে? আপনার মাথায় কি ব্রেকআপ ছাড়া আর কিছু আসে না? ছ্যাঁকাখোর কোথাকার, ঘুষি মেরে দাঁত ভেঙে ফেলবো। নিজের ব্রেকআপ হয়েছে এই জন্য এখন সবারই ব্রেকআপ হবে এটা ভাবেন কেন? সবাইকে নিজের মতো ভাববেন না। আল্লাহ, এত বড় অপবাদ! আমি ওকে মারামারি করতে নিষেধ করলাম, তবে ও বলল ধীরে ধীরে ছেড়ে দিবে। সব থেকে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন? কি? বিজয় আমার থেকে 1 ক্লাস জুনিয়র ছিলেন। মার ডালা। তো ওর খুব ইচ্ছা ছিল ডিফেন্সে চাকরি করবে। ওদের পরিবারের অনেকেই নৌবাহিনীতে চাকরি করে, ওরও তাই করার ইচ্ছা। তারপর? আমি এইচএসসি পাশ করলাম,
ততদিনে ওর বাবা মা সহ সবাই আমাদের রিলেশনের ব্যাপারটা জেনে গেছিল, তবে আমার পরিবারের কেউই জানতো না আমাদের রিলেশনের ব্যাপারটা। তারপর 2019 সালটা আমার জীবনের সব থেকে ভালো বছর ছিল। কি রকম? সেই বছরেই বিজয়ের নৌবাহিনীতে চাকরি হয়, মানে ওর স্বপ্ন পূরণ হয়। আমার এইচএসসি পরীক্ষার রেজাল্টটাও ভালো হয়, আর আমি ইউনিভার্সিটিতেও চান্স পাই। ও আচ্ছা। সেই সাথে 2019 সাল থেকে আমার কষ্টও শুরু হয়, কারণ রিফাতের সাথে আমার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। মানে ব্রেকআপ? ধুর, বিজয় ট্রেনিং এ যায়, আর ট্রেনিং এর সময় ফোন ব্যবহার করা যায় না। সপ্তাহে একদিন কল করে, তাও 4 থেকে 5 মিনিটের বেশি কথাই বলা হয় না। আমার জীবনটা ওকে মিস করি, আর কান্না করতে করতেই শেষ হবার উপক্রম। আপনি কাঁদতেও পারেন? তো কান্না করা কি শুধু আপনার নামে লেখা আছে? তা নেই। সারাটা দিন নিজেকে বিভিন্ন কাজে, ক্লাস, ক্যাম্পাস নিয়ে ব্যস্ত রাখি, তবে রাতে যখন রুমে একা থাকি তখন আর নিজেকে সামলাতে পারি না। ওকে এতটাই মিস করি যে কখনো কাউকে ভালোবাসিনি তাকে বলে বোঝাতে পারবো না। তো এখন কি অবস্থা? বিজয় ট্রেনিং এর আরো 7 মাস হবে, জানি না এই 7 মাস কিভাবে যাবে। আর ওকে মিস করতে করতে আমি শেষ হয়ে যাবো, এটা শিওর। ব্যাপার না, ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে এই 7 মাসও চলে যাবে। কারো অপেক্ষায় কখনো পথ চেয়ে থাকেন নাই, তাই এটা সহজভাবে বলতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা কি? পড়াশোনা শেষ করা, আর ততদিনে বিজয়ের বিয়ের অনুমতিও হবে। তারপর পারিবারিকভাবে বিয়ে করা, আর বিয়ের পর আমি একটা চাকরি নিব। বিজয় তো ওর চাকরি নিয়ে ব্যস্ত থাকবে, তাই টাইম পাসের জন্য হলেও আমি একটা চাকরি করব। বাহ, সুন্দর পরিকল্পনা। বিয়ের সময় দাওয়াত দিয়েন। ওকে দিব, আর আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ আমাকে এই 7 মাস ধৈর্য ধারণ করার সুযোগ দেয়। আমার জন্যই বা কি দোয়া করে? নিজের চরকে তেল দিতে পারি না, আবার আপনার। কি বললেন? না মানে বললাম, আমার কাছে দোয়া না চেয়ে নিজেই আল্লাহর কাছে দোয়া চান, হয়তো আপনার ধৈর্য আল্লাহ বাড়িয়ে দিতে পারে। মিনিট প্রায় শেষ না হলে আজ আপনাকে সোজা করে ছেড়ে দিতাম। যাই হোক, ভালো থাকুন, আর মাঝে মাঝে আপনাকে বিরক্ত করব, কিন্তু যদি বিরক্ত হন বা বিরক্তি প্রকাশ করেন, তবে ক্যাম্পাসে আপনাকে খুঁজে বের করে নাক ফাটিয়ে দেব। যাই হোক। টুট টুট টুট। ধুর, মনে হয় কলটা কেটে গেল। তার মানে মেয়ের মিনিট শেষ। আমি কল ব্যাক করতে ধরলাম নাম্বারটাতে, আর তখন একজন ভদ্রমহিলা বেশ সুন্দরভাবে বলে উঠল, আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই।